সম্মানিত সুধী, আহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়গুলো, যেমন রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিশেষ করে সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। এর সাথে সাথে সরকারের জাতীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি স্থানীয় যে সংগঠনগুলো তামাক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছে, তাদেরকে সমন্বিতভাবে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আরো কিছু কার্যক্রম বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই সকল চেষ্টা সত্ত্বেও তামাক কোম্পানিগুলো বিভিন্নভাবে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন প্রচারণা কার্যক্রমের মাধ্যমে আমাদের যে প্রচেষ্টা, সরকারের যে প্রচেষ্টা, তাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে আলোকপাত করার জন্যই ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের আজকের এই আয়োজন। আমাদের সাথে এই মুহূর্তে সম্মানিত আলোচক হিসাবে তামাক নিয়ন্ত্রণের তিনটি প্রিয় মুখ, তিনজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন সুশান্ত মল্লিক, নির্বাহী পরিচালক মৌমাছি সংগঠন। আমাদের সাথে রয়েছেন কাজী হাসিবুল হক, প্রোগ্রাম অফিসার এইড ফাউন্ডেশন। আমাদের সাথে আরো রয়েছেন মোহাম্মদ শাহিনুর রহমান, প্রোগ্রাম অফিসার নাডা। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দিচ্ছেন। আমাদের এই আয়োজনটি বাংলাদেশ তামাক বিরোধী জোটের এই সংগঠনগুলোর সাথে আয়োজন করা হয়েছে এবং এর সাথে সাথে আমাদের ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের লাইভ ফেসবুক লাইভ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে যারা যারা অনলাইনে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আপনাদের মূল্যবান যে মতামত গুলো সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি। আমাদের প্রথমেই সুশান্ত মল্লিক দাদার কাছে যাচ্ছি। আপনি দীর্ঘদিন যাবত তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন। তামাক নিয়ন্ত্রণে কাজ করার সাথে সাথে জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথেও আপনি কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে আপনার এলাকায় তামাক নিয়ন্ত্রণের কি অবস্থা এবং তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি সমস্যা মোকাবেলা করতে হয়, দাদা যদি একটু বলতেন। শুভেচ্ছা সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমাদের এই লাইভটি যারা সরাসরি সম্প্রচারে আমাদের পেজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অংশগ্রহণ করছেন, আমরা বিশ্বাস করি আপনারা ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনটি বাস্তবায়ন এবং সমর্থন করেন বলে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন। আশা করি টোটাল অনুষ্ঠানটি, সমগ্র অনুষ্ঠানটি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক শ্রদ্ধাভাজন ট্রিজা কৃষ্ণা গোমেজ দিদিকে, সহকারী প্রকল্প কর্মকর্তা ডাব্লিউবিবি ট্রাস্টের। উনি চমৎকার ভাবে উপস্থাপনার মাধ্যমে শুরু করছে আমাদের দিনটি, কাজের মাধ্যম দিয়ে শুরু করছে। তো আসলে এখানে বলা হয়েছে স্থানীয় সরকারের যে বর্তমান আমাদের সাতক্ষীরার যে চিত্রটি, সেটি আমি একটু আলোকপাত করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আরো যে সহযোদ্ধা আমাদের সাথে দুইজন আছেন। আহ কাজী মোহাম্মদ হাসিবুল হক, যিনি আমার বিশেষ করে এই কাজের অনুপ্রেরণা দাতা হিসেবে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, যার পাশে থেকে কাজ করছি। প্রোগ্রাম অফিসার এইড ফাউন্ডেশন, এবং আমার শ্রদ্ধাভাজন একজন ভাই আছে মোহাম্মদ শাইনুর রহমান, প্রোগ্রাম অফিসার নাটাব টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে। ধন্যবাদ সকলকে। আমার সাতক্ষীরার প্রেক্ষাপট থেকে যে কথাগুলো প্রথমে বলতে হয় সেটা হলো আমাদের সাতক্ষীরায় স্থানীয় সরকার গাইডলাইন অনুযায়ী ফোকাল পয়েন্ট নির্ণয় করা হয়েছে চমৎকারভাবে। আমাদের এই ফাউন্ডেশন এবং আমরা সমন্বয়ভাবে বসে আহ, মেয়রের মাধ্যমে সেখান থেকে একজন ফোকাল পয়েন্ট আমরা পেয়েছি, সমাজ উন্নয়ন কর্মকর্তা, যিনি আমাদের এই কাজটা মনিটরিং করার জন্য নির্বাচিত করছেন। এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে তামাক নিয়ন্ত্রণের যে বাস্তবায়ন নির্দেশিকা, সেই নির্দেশিকাটি বর্তমানে আমাদের সাতক্ষীরা যে পৌরসভা, সেই পৌরসভার ওয়েবসাইটে কিন্তু দেয়া আছে। এটা একটা চমৎকার একটা কাজ। সেই কাজের মাধ্যমে অনেকেই সচেতন হচ্ছে যে আসলে এই ওয়েবসাইটে যখন নানাবিধ কাজের জন্য তারা ওয়েবসাইটে আসে, তখন কিন্তু এই তথ্যগুলো তারা পাচ্ছে যে আসলে স্থানীয় সরকারের কাজটা কি বা তামাক নিয়ন্ত্রণ এখানে আমাদের করণীয় কি। অন্যান্য ইউনিয়ন পরিষদ তথা জেলা পরিষদের যে ওয়েবসাইট গুলো আছে, সবগুলো জায়গায় তারা যেন এটা প্রচার করে, সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি অদ্যাবধি সময়ে।
আমাদের এই পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সদর হাসপাতাল সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আহ হাসপাতাল, বিভিন্ন যে পাবলিক প্লেস, সেই পাবলিক প্লেসের আশপাশ থেকে যে তামাকজাত দ্রব্যের যে অবৈধ বিজ্ঞাপনগুলো, সেগুলো কিন্তু আমরা স্থানীয় সাতক্ষীরা পৌরসভা তথা জেলা প্রশাসন, জেলা টাস্কফোর্স কমিটি, এই ফাউন্ডেশন, আমরা সম্মিলিতভাবে আমরা সবাই চেষ্টা করছি সেই বিজ্ঞাপনগুলো অপসারণ করার জন্য, এবং চমৎকারভাবে আমরা সেই কাজগুলো করতে পারছি। তার একটা মূল কারণটা হচ্ছে আমরা সাধারণত আমরা প্রথমে তাদেরকে বুঝাই যে তামাক নিয়ন্ত্রণ আইনটির ধারায় এই বিষয়গুলো বলা আছে। এখন এই সচেতন যারা কম শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু প্রথমে আইনটি বলার সাথে সাথে সম্বোধন করে যে আসলে এই জিনিসটা আমার জানা ছিল না। যখন আমরা এটা বলতে পারি তখন কিন্তু তারা ওটা নিজের হাতেই অপসারণ করে। এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে এই কাজটা করতে এসে। পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন পরেই আবার সেই তামাক কোম্পানির অপকৌশল তারা কিন্তু এটা আবার স্থাপন করে। যখন দোকানদারগুলো চলে যায়, তার বাড়িতে হোক তার বাসায় হোক, কখনো এসে তো সেই দোকান স্থাপন করে, একটা খারাপ সাইড ছিল। তবে এখন আমাদের সাতক্ষীরা প্রেক্ষাপট অনেক চমৎকার আছে। এবং এখানে আরো একটা ভালো দিক, সেটা হলো সাতক্ষীরা পৌরসভা লাইসেন্সিং ব্যবস্থা, যেটা যত্র তত্র তামাকজাত দ্রব্যের যে বিজ্ঞাপন বা এইগুলো যে কোনো জায়গায় যেন পাওয়া না যায়, যেন দূরত্বে মেনটেন করে যে লাইসেন্স গুলো আহ, দেয়া হয়, সেই কাজগুলো এখন আমাদের সাতক্ষীরা পৌরসভায় কাজ চলছে। সেখানে আমাদের এখন 90টি দোকান পর্যন্ত, 90টির মতন স্থাপন করা সম্ভব হয়েছে। তো এজন্য আমরা ধন্যবাদ জানাই সাতক্ষীরা পৌরসভা তথা মেয়র এবং এখানে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা এই কাজের সাথে সম্পৃক্ত, বিশেষ করে এই ফাউন্ডেশন, যিনি যারা আসলে এই কাজটা প্রথম আমাদের সাথে উদ্বুদ্ধ করে। এবং এনআইএলজি থেকে প্রাপ্ত যে পোস্টার, লিফলেট, এই জাতীয় কিছু উপকরণ ওনারা আমাদের কাছে দিয়েছিলেন সাতক্ষীরায়। সেই কাজটা কিন্তু আমরা সম্মিলিতভাবে সাতক্ষীরা পৌরসভা এবং মৌমাছি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আমরা স্থাপন করছি। এটা চমৎকার একটা আহ, বাস, তারপরে সিএনজি, অটোরিকশা, বিভিন্ন দর্শনীয় স্থান যেখানে দৈনন্দিন মানুষের বহু যাতায়াত, সেই জায়গাগুলো মেসেজগুলো যখন থাকছে, তখন অনেক সাধারণ যারা তামাক নিয়ন্ত্রণকে সমর্থন করে, তারা কিন্তু বলছে একটা ভালো কাজ করছেন, আপনারা ভালো কাজ করছেন। এই যে একটা মানুষের কাছ থেকে বাবা পাওয়া, এটা আমাদের তামাক নিয়ন্ত্রণ কাজ করতে এসে একটা বড় আত্মতৃপ্তি পাচ্ছি এই জায়গাটায়। এবং আমাদের এখানে আরো একটা ভালো দিক, যে এই স্থানীয় সরকার গাইডলাইন অনুযায়ী আমাদের সাতক্ষীরা পৌরসভা আগামী অর্থ বছরে তারা বলছে যে একটা বড় বরাদ্দ রাখবে তামাক নিয়ন্ত্রণ কাজ করার জন্য। শুধু কথা নয়, কাজে তারা বিশ্বাস করবে, এবং সেই ক্ষেত্রে তাদের একটা সবাই এখন সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছে যে এবার আর্থিক বছরে একটা বাজেট রাখবেন। এবং আগামী বছর যে সাতক্ষীরা পৌরসভায় কিছু মাইকিং করবেন তারা, এবং ঘোষণা করবে এই বিষয়ে হিসাবে তারা কিছু আমাদের নির্দেশনা দিয়েছেন, এবং আমরা কাজ করছি। এবং বর্তমানে এইট ফাউন্ডেশনের মাধ্যমে আমরা 335টি দোকান ডিজিটাল সার্ভের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারছি। সেখানে মানুষ কিভাবে তামাকজাত দ্রব্যের যে বিজ্ঞাপনগুলো মানে অপপ্রচার চালাচ্ছে কোম্পানিগুলো, সেইগুলো তাদেরকে সচেতন করা হচ্ছে। এবং তাদের যে মোবাইল নাম্বার, ডাটা, সকল কিছু কিন্তু সেই অনলাইন ডাটার ভিতরে আছে। তো এই ডাটাটা করার মাধ্যমে কিন্তু আমরা অনেক সুফল পাওয়া শুরু করছি। কারণ আমরা একটা টাইমে যখন আমরা এসএমএস গুলো দিচ্ছি বাংলায়, তারা কিন্তু সেই মেসেজ গুলো পেয়ে কিন্তু তারা বিষয়গুলো অবগত হচ্ছে দোকানদারেরা। তো এই একটা চমৎকার কাজ। পাশাপাশি আমরা মানে সরকার তথা স্থানীয় সরকার, এই এনএলজির কাছে আমরা প্রস্তাব রাখবো বা পৌরসভার কাছে, যে আমরা সহযোগী সংগঠনগুলো যারা আমরা তৃণমূল পর্যায়ে আমরা কাজ করছি, আমাদেরকে একটু সাথে নিয়ে, এবং আমাদেরকে যাতে এই কাজগুলো আরো বেগবান করতে পারি সারা বাংলাদেশে, শুধু আমরা সাতক্ষীরাই না, এরকম 700-র মতন আমাদের সংগঠন আছে বাংলাদেশ তামাক বিরোধী জোটের যারা দক্ষ কর্মী, যারা 1999 সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছে। সেই সকল প্রতিষ্ঠানগুলোকে যদি সাথে নিয়ে কাজ করা যায়, আমার মনে হয় বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছে, যে 2041 সালের ভিতরে বাংলাদেশকে তামাক নিয়ন্ত্রণ করার জন্য যে স্বপ্ন, আমরা মনে করি সরকারি বেসরকারি বিভিন্ন বেসরকারি দাতা সংস্থার প্রতিষ্ঠান যারা আমরা আছি, সবাই যদি আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসি, তাহলে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমরা অচিরেই বাস্তবায়ন করতে পারবো। আমার মনে হয় এই পর্যন্তই আমার কথা। আর আমার একটা প্রতিবন্ধকতার অভিজ্ঞতা আছে, সেটা হলো এটাই, তামাক নিয়ন্ত্রণের কাজ করতে এসে আমরা সম্প্রতি আমরা যে জিনিসটা আমি উপলব্ধি করেছি, বিটিআই, বাংলাদেশের যে একটা বড় ব্র্যান্ড, যেটা এই তামাক কোম্পানি কিন্তু আমার অফিস শুধু না, আমার বাসায় খোঁজ করতে আসছে। কেন খোঁজ করতে আসছে? তারা বলছে যে সাতক্ষীরায় আমরা কাজ করতে পারছি না, আমরা এত প্রতিবন্ধকতা তৈরি করছে, বিশেষ করে আপনারাই, যে আমরা বিজ্ঞাপন দিলে আপনারা মনিটরিং এর ভিতরে বিভিন্ন জেল জরিমানার আওতায় নিয়ে আসছেন।
তো এই কাজটা করার সময় আমার কিন্তু অফিস পর্যন্ত তারা চলে আসছে, আমি তাদের সাথে দেখা করিনি। সেই মুহূর্তে কিন্তু আমরা বাংলাদেশ তামাক বিরোধী জোট, এইড ফাউন্ডেশন এবং তামাক নিয়ন্ত্রণ সেলকে আমরা অবগত করছি। আমি মনে করি দীর্ঘদিন এই এনজিও সেক্টরে বিশেষ করে তামাক নিয়ন্ত্রণে কাজ করতে এসে এটাই আমার সফলতা, যে কোম্পানির লোক আমাকে খোঁজ করছে এখন, এটাই আমার সফলতা। তো আমি মনে হয় আহ আমার যে সম্মানিত আলোচক মহোদয় যারা আছেন তাদের মুখ থেকে আরো কিছু শুনি, পরবর্তীতে যদি সুযোগ হয় আরো কিছু সংযুক্ত করব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দাদা। অত্যন্ত চমৎকার ভাবে আপনি আপনার এলাকার যে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের যে চিত্র সেটি তুলে ধরেছেন। সাতক্ষীরা পৌরসভা যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছে, একই সাথে এইড ফাউন্ডেশন, মৌমাছি এবং স্থানীয় যে প্রশাসন, আপনারা সম্মিলিতভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করছেন, তা নিতান্তই বলবো যে খুবই চমৎকার। এবং সম্মিলিত কার্যক্রমের ফলে যে সেটা সম্ভব হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি, যে সরকার এবং স্থানীয় যে বেসরকারি সংগঠনগুলো সকলের সম্মিলিত উদ্যোগেই যে এই সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা আশা রাখবো সামনে আমরা আরো তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরো উল্লেখযোগ্য কিছু কার্যক্রম দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে যাব কাজী মোহাম্মদ হাসিবুল হক ভাইয়ের কাছে। ভাই দীর্ঘদিন যাবত তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন, এবং ভাইয়াকে আমরা এক নামেই চিনি। যখন দেখি কোনো মোবাইল কোর্ট হচ্ছে কোথাও, আমরা জানি যে ভাইয়ার সাথে রয়েছেন। ভাইয়ার কাছে এই মুহূর্তে আমাদের প্রশ্ন, যে বর্তমান আপনার কর্ম এলাকায় আইন বাস্তবায়নের চিত্র কেমন, এবং যদি সরকার এবং সুশান্ত দা যেরকম বললেন যে সরকারের সাথে বেসরকারি সংগঠন যেভাবে সম্পৃক্ত হয়ে কাজ করছে, আহ আপনার কি মনে হয় যে সরকারের সাথে বেসরকারি সংগঠনগুলোর এই সম্পৃক্ততা কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান আয়োজক ডব্লিউবি ট্রাস্ট এবং উপস্থিত আলোচক এবং যারা অনলাইনে দেখছেন সকলকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মূলত দুটা প্রশ্ন ছিল, আমি একটা একটা করে যদি যাই। প্রথম প্রশ্ন অনুযায়ী যদি যাই, সেটা হচ্ছে আহ কর্ম এলাকা বলতে হচ্ছে যদি বুঝাই আমি খুলনা ডিভিশনকে, খুলনা বিভাগে তামাক নিয়ন্ত্রণের যে সকল বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে, আইনের আসলে ধারা যেগুলো রয়েছে, আমরা সাধারণত আহ, শুধু খুলনা ডিভিশনে না, অন্যান্য সকল জায়গায় দেখে থাকি যে তামাক নিয়ন্ত্রণের যে মোবাইল কোড গুলো হয়, মূলত এই মোবাইল কোড গুলো বেশিরভাগই হচ্ছে আইনের 5 ধারা লঙ্ঘনের উপরে জেল জরিমানার বিষয়গুলো থাকে। কিন্তু আমি যদি ওভারঅল বলতে চাই তাহলে বলবো যে প্রশাসন সবসময় সহযোগী হিসাবে আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকে এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু প্রকৃত চিত্র যদি আমরা বলি তাহলে বলতে হবে যে খুবই খারাপ। কেন আমি খারাপ বলবো সেটা হচ্ছে এই অর্থে, আইনের অনেকগুলো ধারা আছে। যেমন পাবলিক প্লেস, পাবলিক পরিবহনে যদি ধূমপান করেন সেক্ষেত্রে 300 টাকা জরিমানা রয়েছে। প্রত্যেকটা পাবলিক প্লেস, পাবলিক পরিবহনের কর্মরত যে সকল আহ, প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে নো স্মোকিং সাইনেজ টানানোর বাধ্যবাধকতা রয়েছে আইনে। এবং উক্ত প্লেসে যদি কেউ ধূমপান করেন সেক্ষেত্রেও অত্র অথরিটির এটা জরিমানার ব্যবস্থা রয়েছে। এছাড়া ট্যাক্স ব্যান্ড ভায়োলেশনের দোকান কিংবা অন্যান্য প্রতিষ্ঠান, সেখানে যদি কেউ অবৈধভাবে বিজ্ঞাপন প্রচার করেন, সেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ দুভাবেই হতে পারে, সেক্ষেত্রেও জরিমানার ব্যবস্থা রয়েছে। এছাড়া আরেকটা বিষয় যেটা আমাদের সচরাচর আহ আমরা দেখে থাকি কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে থাকি, সেটা হচ্ছে তামাকজাত দ্রব্যের আমরা যেটাকে বলি যে প্যাকেট ওয়ার্নিং, প্যাকেটের উপরে যে ওয়ার্নিংটা দেওয়া থাকে, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী, এই বিষয়টা। এছাড়া হচ্ছে অবৈধভাবে যে বিদেশ থেকে যে সিগারেট গুলো আসে সেই সিগারেট গুলো, যেটা আমরা আইনের 10 ধারা অনুযায়ী দেখে থাকি। অনেকগুলো, আসলে বলতে গেলে অনেকগুলো আইনের অনেকগুলো ধারা রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে এই আপনারা দেখতে পারবেন যে অনলাইনে সার্চ দিলেও দেখবেন যে প্র্যাকটিক্যালি মোবাইল কোড যখন পরিচালনা হয়, আইনের এই এই ধারাগুলো থাকা সত্ত্বেও প্রত্যেকটা ধারায় আলাদা আলাদা ভাবে কিন্তু জেল কিংবা জরিমানা কিংবা আইন বাস্তবায়নের যে প্রেক্ষাপটগুলো, এইগুলো আমরা দেখি না। আমরা সচরাচর দেখে থাকি যে আইনের 5 ধারা অনুযায়ী বিক্রেতাকে জরিমানা করছে, এইটা আমরা সচরাচর দেখে থাকি। কিন্তু আইনের যে অন্যান্য জায়গায় ভায়োলেশন গুলো হচ্ছে,
এই চিত্রগুলো কিন্তু আসলে আমাদের মনে হয় যে বড় একটা জায়গা যেখানে গ্যাপ রয়েছে। বিশেষ করে পরিবহন সেক্টর গুলোতে আহ, এটা দেখা যায় অনেক ক্ষেত্রেই যে আগের থেকে যদিও কমেছে, তারপরও এখনো ভায়োলেশন রয়েছে। পরিবহন সেক্টরে নো স্মোকিং সাইনেজ গুলো টোটালি থাকে না। এটা হয়তোবা জেলা সদর গুলোতে আমরা দেখলে দুই একটা দেখতে পারি, কিংবা ঢাকাতে কিছু আছে, কিন্তু এর বাইরে আসলে এইটা টোটালি নাই। নো স্মোকিং সাইনেজ টোটালি পরিবহন সেক্টরে ওইভাবে দেওয়া হয় না। এটা আইনের একটা আহ বাধ্যবাধকতা থাকলেও এটা বাস্তবায়নের ক্ষেত্রে বড় একটা গ্যাপ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে স্থানীয় সরকারের যে বিষয়টা রয়েছে, আমাদের সুশান্ত দাদা বলেছিলেন, এইটাও কিন্তু আইনেরই একটা পার্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাও আমাদের আস্তে আস্তে ইনভলভ করতে হবে আগামী যখন আইনের সংশোধনী আসবে। সেক্ষেত্রেও আমি মনে করি এই জিনিসটা ইনক্লুড করা। এবং বিশেষ করে যেহেতু আহ, তামাক কোম্পানিগুলো মূলত টিন এজ কিংবা যারা অল্প বয়স, এখন দেখা যায় 6-7 পড়ুয়া বয়সী যারা আছে, তাদেরকেই টার্গেট করে এই কোম্পানিগুলো তাদের প্রচার প্রচারণা চালায়। সুতরাং সেই প্রচার প্রচারণাগুলো অন্তত যাতে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে না করতে পারে, সেক্ষেত্রে আহ এই আইনে এই বিষয়টা ইনক্লুড করে আহ জেল জরিমানার ব্যবস্থাটা করা, এটা হলে মনে হয় ভালো হবে। সুতরাং এই গ্যাপগুলো আমার মনে হয় যে আইন বাস্তবায়নের ক্ষেত্রে আহ, জোর দিয়ে আগানো উচিত। কারণ যদি একটা টাস্কফোর্স কমিটি, আপনারা সকলে জানেন যে প্রত্যেক বছর আমাদের টাস্কফোর্স কমিটি, জেলা এবং উপজেলা টাস্কফোর্স কমিটিকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। এখন এই পুরস্কারটা যখন একটা জেলা কমিটি কিংবা উপজেলা কমিটিকে দেওয়া হচ্ছে, সেই পুরস্কারটার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু কার্যক্রম পরিচালনা করতে হয়। তার মধ্যে বড় একটা কার্যক্রম হচ্ছে আইন বাস্তবায়নে তারা মোবাইল কোর্ট করছে কিনা, প্রচার প্রচারণা চালাচ্ছে কিনা, এই বিষয়গুলো। তো সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে যদি একটা জেলা প্রশাসন দেখা যাচ্ছে এক এক বছরে 200 মোবাইল কোর্ট করলো, সাপোজ 200 মোবাইল কোর্ট করলো, কিন্তু এই 200 মোবাইল কোর্ট গুলোই মূলত একটা ধারার উপর হচ্ছে। এটা আসলে আমার মনে হয় যে ওইভাবে একটা বেশি ইফেক্টিভ হবে না। কিন্তু প্রতিটা ধারায় যদি যদি অল্প করেও হয়, তাহলে কিন্তু একটা সমন্বয় থাকে। সুতরাং এই সমন্বয়ের জায়গাটা একটু গ্যাপ রয়েছে। আমার মনে হয় যে আইনের প্রতিটা ধারায় একটু একটু করেও যদি মোবাইল কোড করা যায়, তাহলে এই ধারাটা আর কি বেগবান হবে কার্যক্রম। আরেকটা আপনার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো আছে কিংবা বেসরকারি সংগঠন যেগুলো আছে, তাদের সমন্বয় বিষয়টার ক্ষেত্রে গুরুত্ব কিভাবে প্রদান করে। আসলে আপনি জানেন আইন আমাদের বর্তমান যেটা রয়েছে, যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 এবং সংশোধনী 2013 করা হয়েছে। এই আইন প্রণয়নের পূর্ব থেকে আর কি 2005-এর আগের থেকেই আজ পর্যন্ত এই 2013 সালে যে সংশোধনী হয়েছে কিংবা সামনে যে সংশোধনী হবে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু বেসরকারি অর্গানাইজেশন যারা ছিলেন, আপনাদের ডাব্লিউবি সহ বাংলাদেশ তামাক বিরোধী জোটের যত সদস্য সংগঠন রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু গুরুত্ব আরোপ ছিল। তারা তাদের গুরুত্ব ছাড়া কিন্তু তাদের আন্দোলনের আহ, মাধ্যমেই কিন্তু আজকের এই আইনটা আমরা পেয়েছি 2005-এ, এবং পরবর্তীতে সংশোধনী 2013টা পেয়েছি। এবং পরবর্তীতে যখন সংশোধন হবে, সেই সংশোধনের বিষয়টাও আমি মনে করি যে এই বেসরকারি সংগঠনের জোর ছাড়া কিংবা তাদের আন্দোলনের গুরুত্ব ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সুতরাং আমি মনে করি যে এখানে অবশ্যই বেসরকারি সংগঠনের গুরুত্ব আছে, এবং বরাবরই ছিল, এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি আইন বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো আইন রয়েছে। শুধু তামাক নিয়ন্ত্রণ আইন না, বহু আইন রয়েছে। কিন্তু এক্ষেত্রে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যারা থাকেন কিংবা কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা থাকেন, যারা সাথে যান, তাদের কিন্তু এইভাবে নির্দিষ্ট করে আসলে মোবাইল কোড করা ডিফিকাল্ট হয়ে যায়। আর শুধু মোবাইল কোড দ্বারা আসলেও কোনো আইনি বাস্তবায়ন ওইভাবে সম্ভব না। এক্ষেত্রে আমার মনে হয় যে মোবাইল কোর্টের পাশাপাশি অন্যান্য সম্মিলিত কার্যক্রম যেগুলো থাকে, সেগুলো অবশ্যই করতে হবে। কারণ আহ, এই আমাদের তামাক নিয়ন্ত্রণ আইন যেটা, এটা টোটালি একটা, যেটাকে বলা হয় যে অভ্যাসের বিষয়। যারা তামাক গ্রহণ করে, এটা একটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমি কি যদি ছোট করে বলি, এটা আহ, একটা টুলস বলা যায় যে তামাক যারা গ্রহণ করে, তারা আসলে 3 ধরনের ব্যক্তিরা তামাক গ্রহণ করে। এক, যারা হচ্ছে একদম স্বভাব যাদের, হ্যাঁ,
আমরা যদি তিনটা বলি যে স্বভাবের অভাবে আর ভাবে। হ্যাঁ, কিছু লোক করছে ভাবে আর হিরোইজম সৃষ্টি করে। যারা মনে করে যে সিগারেট না খেলে তাদেরকে হিরো মনে হবে না, হ্যাঁ, সেক্ষেত্রে তারা হচ্ছে ভাবে করে। আর স্বভাবে করে যে তাদের হচ্ছে এটা স্বভাব। আর কিছু লোক করে অভাবে, যে আমার বাথরুম হচ্ছে না, আমার যে একটা সিগারেট না খেলে বাথরুম হবে না। এটা একটা যদিও ভেগ, কিন্তু তারা এটা মনে করে। সুতরাং এই তিনটা পার্টিকুলারে সাধারণত হয়ে থাকে আমার মনে হয়। যাই হোক, কিন্তু বেসরকারি অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি আমি মনে করি, এই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভিতরের টেকনিক্যাল বিষয়গুলো তারা ওইভাবে অনেক সময় জানে না। কিন্তু বেসরকারি অর্গানাইজেশনে যারা কর্মরত রয়েছেন তারা যদি সম্মিলিতভাবে মোবাইল কোর্টের সাথে থাকে কিংবা আইন বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, তাহলে তারা এই যে গ্যাপগুলো রয়েছে, ক্লুগুলো রয়েছে, কারণ একজন দোকানদার আহ অনেক সময় তামাক কোম্পানির সাথে যে কথাগুলো হয়, কিংবা তামাক কোম্পানিগুলো দোকানদারদেরকে যা বুঝিয়ে থাকে, মিসগাইড করে থাকে, সেই বিষয়গুলো কিন্তু কর্তৃত্বগত কর্মকর্তা কিংবা মিডিয়া ম্যাজিস্ট্রেটদেরকে তারা উপস্থাপন করে। কিন্তু আসলে যে তারা ভুলভাবে উপস্থাপন করছে, সেই জায়গাটা ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে বেসরকারি অর্গানাইজেশন গুলোর সাথে থাকে। সুতরাং তারা যখন এই গ্যাপগুলো আহ ওই মুহূর্তে উপস্থাপন করে কিংবা ধরিয়ে দেয়, তখন কিন্তু মোবাইল কোর্টের জায়গাগুলো আরো পরিপক্ক হয় এবং এই জায়গাগুলো ভালোভাবে কাজ করতে সুবিধা হয়। সুতরাং অবশ্যই বেসরকারি অর্গানাইজেশন গুলোকে সাথে নিয়ে কাজগুলো করা, আহ, আমি মনে করি যে অনেকটা ভালো। এটা আপনারা জানেন, কিংবা যারা নিয়মিত মোবাইল কোর্ট করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, তারাও নির্দ্বিধায় আমি আশা করি বলবেন যে অবশ্যই তারা এই ধরনের সাপোর্ট গুলো পেয়ে তাদের আর কি কাজে লাগে। সুতরাং এই জায়গাতে এক কথায় বলবো যে দুইটা বিষয়, সেটা হচ্ছে বেসরকারি অর্গানাইজেশন যারা রয়েছেন তাদেরকে কাজে নিয়ে তো অবশ্যই সামনের কাজগুলো করতে হবে। পাশাপাশি এই বেসরকারি অর্গানাইজেশন গুলো যাতে টিকে থাকতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ তামাক বিরোধী জোটের সার্বিক সহযোগিতার পাশাপাশি আগামী বাজেট গুলোতে যখন এই সমন্বয়গুলো করা হবে, তখনও যাতে বেসরকারি অর্গানাইজেশন, বিশেষ করে ফিল্ড পর্যায়ে যারা কর্মরত থাকেন, অনেক সময় তারা সরাসরি ডোনেশন পান না, তাদের বাজেট থাকে না, সেক্ষেত্রেও তাদেরকে এই জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র বাজেট দিয়ে হোক তাদের কার্যক্রম গুলো চালিয়ে নেওয়া আমার মনে হয় গুরুত্ব বহন করে। সুতরাং আমাদের মৌমাছি সুশান্ত দাদা বলেছেন যে স্থানীয় সরকারের কিন্তু গাইডলাইন হয়েছে। এখন স্থানীয় সরকার অনেক জায়গায় বরাদ্দ রাখছে। এই বরাদ্দগুলো যদি আমাদের বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন গুলোকে দেওয়া হয় তাদের কর্ম এলাকায় কার্যক্রম চালানোর জন্য, সেটা একটা গুরুত্ব বহন করে। পাশাপাশি এনটিসিসি কিংবা আমাদের 1% সার্চার্জের যে টাকাটা আছে সেখান থেকেও যদি আহ, বেসরকারি অর্গানাইজেশন গুলোতে কিছু কিছু বরাদ্দ দেওয়া হয়, সেটাও আমরা মনে হয় যে একটু ভালো একটা ভূমিকা রাখবে বলে। যাই হোক, আমি প্রসঙ্গ পরিবর্তন করে ফেলছি। পরবর্তীতে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমি আবার যুক্ত হবো। ধন্যবাদ। ধন্যবাদ কাজী মোহাম্মদ হাসিবুল হক ভাইকে। আপনি অত্যন্ত চমৎকার ভাবে আপনার এলাকার যে আইন বাস্তবায়নের চিত্র এবং কি করা যেতে পারে, কি করণীয় সেই বিষয়ে খুবই সুন্দরভাবে উল্লেখ করেছেন। এবং একই সাথে উল্লেখ করেছেন যে আহ, সরকারের সাথে স্থানীয় সংগঠনগুলোকে যদি যুক্ত করা যায়, মনিটরিং কার্যক্রমের সাথে যুক্ত করা যায়, এবং যে সুশান্ত দা প্রথমে যেভাবে বলেছিলেন যে সচেতনতা যে কর্মসূচি বা জনগণকে সচেতন করা, আপনিও উল্লেখ করেছেন যে আসলে মোবাইল ফোন শুধু নয়, এর সাথে সাথে আসলে জনগণকে, যারা স্মোকার এবং যারা এখন স্মোকিং করেনি, তাদের যে টার্গেট থাকে তরুণদেরকে তার টার্গেট করে বা কিশোরদের টার্গেট করে তারা যে বিজ্ঞাপন প্রচারণা করে, বা এছাড়াও পরিবহনে, গণপরিবহনে, পাবলিক প্লেসে তারা যে প্রচারণাগুলো করে থাকে, সেই সব দিকগুলো উল্লেখ করে আপনি আপনার বক্তব্যে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। যে শুধুমাত্র মোবাইল ফোন এই সব বিষয় নয়, শুধুমাত্র সেক্টর 5-এ নয়, এছাড়াও আইনের যে সকল ধারাগুলো রয়েছে সেই সকল ধারাগুলোকেও মনিটর করা এবং সেই সব আহ, ধারাগুলোকেও মোবাইল কোর্টের আওতায় আনা প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি মোহাম্মদ হাসিনুর রহমানের কাছে। উনি নাটাবে কাজ করছেন টাঙ্গাইল জেলায়। আহ শাহিনুর ভাই, তামাক কোম্পানিগুলো বিভিন্ন ভাবে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপন প্রচারণা করে থাকে। আমি যদি একটু উল্লেখ করতে চাই যে আমরা সম্প্রতি কিন্তু দেখেছি যে কিছু এরকম বিজ্ঞাপন যেখানে কিনা তরুণদেরকে আহ্বান করা হয়েছে যে তারা চা খেতে আয়, সময় হয়েছে চল।
এই ধরনের কিছু বিজ্ঞাপন কিন্তু খুবই নজরে আসছে, আমরা দেখেছি। এবং এছাড়াও আরো চমকপ্রদ কিছু বিজ্ঞাপন আছে যেগুলো আসলে আমরা যখন পথচারীরা রাস্তা দিয়ে যাই, আমরা যখন ছোট শিশুদের আই লেভেল অনুযায়ী যে বিজ্ঞাপনগুলো থাকে, ওরা যখন চকলেট কিনতে যায় বা একটা কলম কিনতে গেল, আহ, বা বড়রা যখন যায় যারা স্মোকার নয় তাদেরকে আকৃষ্ট করার জন্য আরো কিছু কৌশল অবলম্বন করে থাকে। তো যেহেতু হচ্ছে আপনি আপনার এলাকায় আপনি এই ল মনিটরিংটা করে থাকেন এবং স্থানীয় প্রশাসনকেও আপনি সহযোগিতা করে থাকেন, তো আপনার জায়গা থেকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার এলাকায় তামাক কোম্পানিগুলো কিভাবে আইন লঙ্ঘন করছে এবং প্রশাসন এই বিষয়ে কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে। ধন্যবাদ দিদি। আহ, আর আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে, আমি যেটা বলবো তার বেশিরভাগই হাসিব ভাই, সুশান্ত দা অনেক কিছুই আর কি এ বিষয়ে শেয়ার করেছে। এখন বিষয় হচ্ছে আপনার তামাক কোম্পানি আমার এলাকায় যেভাবে বিজ্ঞাপন দেয়, সেটা তারা তো কিছুদিন পর পর নতুন আঙ্গিকে আর কি বিজ্ঞাপন দিয়ে থাকে। ওই যে আপনার বিভিন্ন ধরনের বোর্ড, বিভিন্ন নতুন নতুন সিস্টেমে সেটা টাঙায় দিয়ে পুরাতন যেটা থাকে ওরা ওইটা উঠায় নতুন গোলাই লাগাই দেয় বেশি আর কি। এখন আমি তো সব সময় মনিটরিং করে থাকি। এখন মনিটরিং করার সময় বেশিরভাগই দেখা যায় যে মোবাইল কোর্টে তো আমি সবসময় থাকি, সেই হিসাবে আমি যে রোড দিয়ে যাই মনিটরিং এ, তা অধিকাংশ দেখা যায় যে তারা সেটা মানে উঠায় নেওয়ার জন্য চেষ্টা করে। তবে মোবাইল কোর্ট ছাড়া তো তাদের বললে আবার ওইভাবে কাজ হয় না আর কি। এখন বিষয় হচ্ছে তাদের মনিটরিং এর সময় যখন বলি তখন তারা বলে যে ঠিক আছে আমরা এটা উঠাই ফেলবো। এখন পরবর্তীতে দেখা যায় আবার ওইটা দিয়ে রাখে। এখন এই যে তরুণ প্রজন্ম যে আকৃষ্ট করার জন্য তারা শুধু বিজ্ঞাপন ওইভাবেই দিয়ে যে ইয়ে করে তা না, তারা মানে ইয়ে করে যে পথে পথে আপনার বিভিন্ন যে তামাকের যে সিগারেটের যে প্যাকেট গুলা ওইটা ডিজাইন আকারে লোকজনরে ডাকে যে আপনারা এটা কোন সিগারেট খান কি করেন এই বিষয়ে তাদেরকে বিভিন্ন ভাবে বোঝায়, মানে সিগারেটের দিকে ধাবিত করে। হ্যাঁ, যে কি কোন সিগারেট খাইলে ভালো হবে, মানে আসলে তো সিগারেট কোনোটাই ভালো না। এটা তারা নিজেও জানে, বা আমি তাদের সাথে অনেকদিন কথা বলছি। তা তারা বলে যে ভাই আমরা তো এই বিষয়টা আমরা সিগারেট হলো যারা খাই তাদেরকেই বলি, যারা খায় না তাদের বলি না। কিন্তু এইটা আসলে সঠিক না। যারা সিগারেট খায় না তাদেরকেও বলতে দেখা যায়, কিন্তু ওই সরাসরি তো ওইভাবে মানে পাওয়া যায় না, সামনাসামনি সবসময় তার পাওয়া যায় না। কিন্তু এইভাবে তারা বিভিন্ন সিস্টেমে আর কি আকৃষ্ট করার চেষ্টা করে। এখন আমরা তো সবসময় চাই যে কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায়, মানে বিড়ি সিগারেট জর্দা গোল এইদিকে লোকজন না যায়। And এইভাবে তাদেরকে মানে মানে বিভিন্ন সিস্টেমে যে আমরা প্রথমে এই যে মনিটরিং গুলো করি আর কি অপসারণ করি, মানে শহর অঞ্চলে বিজ্ঞাপন গুলো দিতে আর বেশি সাহস পায় না। ওই যে মোবাইল কোর্টের মাধ্যমে এটা প্রশাসনের যে বিষয়টা বলছেন, প্রশাসন কি উদ্যোগ নেয় কিনা। প্রশাসন টাঙ্গাইলের যে প্রশাসন তাদের বিষয়ে বলতে গেলে তারা মানে আমার মনে হয় বাংলাদেশের সব যত জেলা আছে তো সব জায়গার চেয়ে আমরা টাঙ্গাইল প্রশাসন বেশি উদ্যোগ নেয় এই বিষয়ে, মানে তাদেরকে বলার মানে বললেই সাথে সাথে আহ এই বিষয়ে আর কি ইয়ে নেয়, পদক্ষেপ নেয়। এখন সেই হিসাবে আপনার টাঙ্গাইলে এখন বিজ্ঞাপন নেই বললেও চলে। তবে যে ঘরোয়া যে রোড গুলো আছে, ছোট ছোট যে রোড গুলো, মানে আপনার যে রোডে আপনার মোবাইল কোর্ট যাইতে পারে না এমন রোড যেগুলো আছে সেইগুলাই শুধুমাত্র বিজ্ঞাপন খুঁজে পাওয়া যায়। তারপরেও বেশি দেখা যায় না, মনিটরিং এর সময় বললে অনেকে ফেলাই দেয়, আবার কিছু কিছু রাখে। তবে ওই জায়গায় আপনার স্যানিটারি ইন্সপেক্টর ওনারা তো অথরাইজ অফিসার, ওনারা ওনাদের মাধ্যমেই আর কি অপসারণ করা হয়। আর সেই জন্য আপনার টাঙ্গাইলের যে বিষয়টা, টাঙ্গাইলে আপনার বিজ্ঞাপন অনেক অংশেই কম আপনার। এখন মোবাইল কোর্টের জন্য প্রতি মাসে আবার সিস্টেম আছে আপনার টাঙ্গাইলে যে সিস্টেম করেছে
ওরা প্রতি মাসে 3টা 4টা করে মোবাইল কোর্টের জন্য আলাদা আমাদের জন্য সময় রাখছে যে নাটাবের যে তামাকের বিষয়ে 3টা 4টা করে মোবাইল কোর্ট করতে হবে প্রতি মাসেই। এটা বাজেট করে রাখছে আর কি আমাদের বিষয়ে, মানে যে নাটাবের এই কাজটা প্রতি মাসে করে দিতে হবে। আপনার টাঙ্গাইলে যে টাস্ক ফোর্স মিটিং হয়, টাস্ক ফোর্স মিটিং এ আর কি এই বিষয়ে কথা হয়েছিল। সেই হিসাবে আমি বলছিলাম যে আমাদের বিষয়টা একটু আলাদা করে যদি মোবাইল কোড করা যায়, তা পরে স্যার বলছিল যে না ঠিক আছে, এই বিষয়ে আলাদা ভাবে মোবাইল কোড হবে, প্রতি মাসে 3টা 4টা এরকম মোবাইল কোড করতে হবে। এই জন্য আর কি টাঙ্গাইলে তামাকের বিজ্ঞাপন দেওয়ার মানে সাহস পায় না বলেই চলে। তারা শুধুমাত্র তাদের কোম্পানির কথা, যে আমরা মানে যারা কোম্পানির বিজ্ঞাপন যারা দেয় আর কি, তারাই নিজেরাই আমারে বললো যে আমাদের যেহেতু চাকরি করতে হয় সেই হিসাবে আমরা শুধুমাত্র বোর্ড গুলো লাগায় ছবি উঠাই নিয়েই আবার চলে আসি আর কি, নিয়ে চলে আসে। এখন এই বিষয়ে মনে করেন যে আপনার টাঙ্গাইলে তামাকের যে বিজ্ঞাপন যে বিজ্ঞাপন বিষয়টা নিয়ে আমি মানে বলতে চাই যে আপনার শুধুমাত্র ওই যে এলাকা ভিত্তিক যে ছোট ছোট দোকানগুলো আছে এইগুলা ছাড়া বিজ্ঞাপন বেশি খুঁজে পাওয়া যায় না। আপনার মোবাইল কোর্টের জন্য অনেক ই করা লাগে, মনিটরিং করা লাগে যে কোথায় কোথায় আছে, মানে আপনার 3-4 কিলো দূরে যেও একটা দোকান মানে অনেক কষ্টে আর কি পাওয়া যায়। তবে বিজ্ঞাপন ওইভাবে হাইলাইটস করে দিতে পারে না। আপনার সাইটে বা একটা স্টিকার লাগালো বা একটা প্যাকেট ঝোলালো, মানে ছোট আকারে দেয়, মানে বড় দিতে তারা এখন আর কি ওইভাবে সাহস পায় না। হ্যাঁ। আর তাছাড়া আর একটা বিষয় যে স্থানীয় সরকারের যে গাইডলাইনটা, স্থানীয় সরকারের গাইডলাইন বিষয়ে আপনার টাঙ্গাইলে আমরা তো শুধুমাত্র টাঙ্গাইল যে শহরের যে পৌরসভাটা, টাঙ্গাইল পৌরসভা আর মির্জাপুর পৌরসভা কাজ করতাম, এখন তো আপনার বাসায় এলে করি। এখন টাঙ্গাইল পৌরসভায় মনে করেন যে আপনার টাঙ্গাইল যে পৌরসভার যে মেয়র মহোদয় আছেন, ওনারে আমরা বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে এখন স্থানীয় সরকার যে গাইডলাইনটা আছে, গাইডলাইনটা অনেক অংশে আর কি বাস্তবায়ন হচ্ছে আর কি টাঙ্গাইলে। আর তাছাড়া টাঙ্গাইলে যে ডিডিএলজি স্যার আছেন, ওনার মাধ্যমে আমি আমি নিজেই গেছিলাম। আর আমাদের যে স্থানীয় সরকার মানে স্থানীয় যে সংগঠন আছে, মঞ্জুনা রানী প্রামাণিক দিদি, ওনাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। এখন যে কথা বলছিলাম উনি মানে ডিটেলস স্যার বলছিল যে আপনাদের তামাক বিষয়ে যদি কোনো প্রকার কোনো সহযোগিতা লাগে তা আপনার কি কি করতে হবে, শুধু সহযোগিতা না, কি কি করতে হবে সেটা শুধু বলতে হবে আমারে, আমি সবগুলাই করবো আর কি, সমস্যা নাই। আর সেই হিসাবে আমি ওনারা বলছিলাম যে তাহলে আমরা তো শুধুমাত্র 2টা পৌরসভায় কাজ করি টাঙ্গাইলে, টাঙ্গাইলে তো আপনার 12টা পৌরসভা, সে 2টা পৌরসভায় কাজ করি, তাহলে বাদ বাকি পৌরসভায় তো আমরা কাজ করতে পারি না। সেই হিসাবে আপনি যদি এই 12টা পৌরসভায় যদি এই তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার যে গাইডলাইনটা আছে এটা বাস্তবায়নের জন্য যদি একটা চিঠি ইস্যু করে দেন, তাহলে আমরা অনেকাংশে এগোতে পারবো আর কি। তা আমি যেদিন বলছিলাম তার হয়তো 2 দিন বা 3 দিন পরেই উনি নোটিশটা জারি করছিল। আমারে বলছিল যে আমি জারি করে এটা সব পৌরসভায় দিয়ে দিছি, এখন ওইটা আমি মাঝে মাঝে তাদেরকে তদারক করব যে আসলে তারা এই হিসাবে কাজ করতেছে কিনা। আর এই হিসাবে আমি মাঝে মাঝে আর কি ডিটেলস স্যারের সাথে সাক্ষাৎ করি। আর আমার একটা মেইন বিষয় হচ্ছে মানে আমি শুধু অফিসিয়াল ভাবে যে তাদের সাথে কাজ করি এরকম না, মানে আনঅফিসিয়াল ভাবেও যেখানে মানে দেখা হয়, মানে টাঙ্গাইল শহরে তো থাকি, সেই হিসাবে যেখানে দেখা হয় বা যে জায়গায় তামাক নিয়ন্ত্রণের মানে তামাক বিষয়ের দেখা যায়, মানে আপনার তামাকের নিয়ন্ত্রণ মানে তামাকের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের যে দিয়ে থাকে, সেটার বিরুদ্ধে তাদের সাথে কথা বলি বা স্থানীয় সরকারের যে আছে মানে মেয়র কাউন্সিলর, তাদেরকে সব জায়গায় মানে যেখানে পাই সেখানে এই বিষয় নিয়ে তাদের সাথে একটু কথা বলি। সেই দিক থেকে এখন দেখা যায় মানে সবাই তামাক নিয়ন্ত্রণের প্রতি আকৃষ্ট আছে আর কি, তামাক নিয়ন্ত্রণের জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ আছে এখন সবাই আর কি টাঙ্গাইলে। এখন টাঙ্গাইলের বর্তমান চিত্র এখন খুব ভালো দেখা যায় এখন। পরবর্তীতে কিভাবে কি হবে না হবে এই জন্যই আর কি স্থানীয় যারা আছে, আমরা তো সব সময় কাজ করতে পারি না ওই জায়গায়, সেই হিসাবে যারা লোকাল অর্গানাইজেশন যারা আছে
তাদেরকে আমরা এখন সঙ্গে নিয়েই কাজ করি। এই যে সরণির মঞ্জু দিদি আছে, ওনারকে সব সময় এখন বেশিরভাগই সঙ্গে নিয়ে কাজ করি। এখন সেই হিসাবে ওনাকেও সবাই বেশি মানে চিনে চিনে জানে এখন। টাঙ্গাইলের বিষয়টাই হচ্ছে এখন এটাই দেখা যাচ্ছে আর টাঙ্গাইলে খুব সব দিক থেকে আর কি এখন ভালো আহ, এগোইছে আর কি। হ্যাঁ, এখন আমি যেটা লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার শুধু এইগুলোই ইয়ে করলে হবে না। আইন যেটা আছে সেটা তো বাস্তবায়নের জন্য প্রশাসন তদারকি করতে পারে বা বাস্তবায়নের চেষ্টা করতে পারে, কিন্তু যেটা নেই সেটা তো আর করতে পারবে না। এখন ওই যে খুচরা যে সিগারেট বিক্রি করে, এই খুচরা সিগারেট বিক্রি করা যদি বন্ধ করা যায়, এটা একটা যদি আইন করা যায়, মানে সংশোধন নীতি নিয়ে আসা যায়, তাহলে সেটাই ভালো হবে আশা করি। তা ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শাহিনুর ভাই। আপনি আপনার এলাকায়, আপনার টাঙ্গাইল কর্ম এলাকায় যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো যথার্থভাবে বলেছেন, এবং এটাও বলেছেন যে বিজ্ঞাপন যে প্রচারণা সেটার হার কি রকম আছে, যে সেটা নিতান্তই কম। এর কারণ আপনি বলেছেন যে আপনাদের যে জেলা প্রশাসন, টাঙ্গাইল জেলা প্রশাসন এবং অন্যান্য যে পৌরসভাগুলো রয়েছে তাদেরও সম্পৃক্ততা অনেক বেশি তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তারা খুব পজিটিভ ভূমিকা পালন করছে। একই আপনি আপনার সাথে যে সংগঠনগুলো রয়েছে, বাংলাদেশ তামাক বিরোধী জোটের আরেকটি সংগঠন সরণি, তার কথা উল্লেখ করলেন। আপনি আপনার বক্তব্যে সুস্পষ্ট ভাবে টাঙ্গাইল জেলার যে বর্তমান পরিস্থিতি সেটা জানিয়েছেন। তবে আমরা বুঝতে পারলাম যে মোবাইল কোর্টের পর ফলে এবং হচ্ছে আপনারা যে নিতান্তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে রেগুলার যে মনিটরিং এর ব্যাপারটা, যে সংগঠনের যে মনিটরিং, সেটার কারণে কিন্তু এই মোবাইল কোর্ট গুলো হচ্ছে। আপনাদের প্রচেষ্টার কারণে কিন্তু, আপনাদের উদ্যোগের কারণে কিন্তু প্রশাসনও অনেকটা তৎপর হয়েছে, যার কারণে কিন্তু এই যে মোবাইল কোর্ট গুলো এগুলো প্রতিনিয়ত হচ্ছে। এবং কোম্পানির কথা যে উল্লেখ করলেন যে ওনারা কিন্তু আপনাদেরকেও বলেছেন যে ওনাদের কর্মের কারণে কিন্তু ওনাদের পেশার কারণে ওনারা হচ্ছে এই ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে এবং পরবর্তীতে ছবি তুলে সেটা অপসারণ করছে। আসলে এ থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসন কতটা তৎপর হলে এরা ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের বিজ্ঞাপন গুলো প্রচারণার ক্ষেত্রে সতর্ক ভূমিকা পালন করছে। এই পর্যায়ে আমি আর কিছু সময়, তার মানে 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো আমি সুশান্ত তাকে কাছে একটু যাবো যে সুশান্ত দা, যে আসলে অন্যান্য জেলার জন্য বা অন্যান্য জেলাগুলো আইন বাস্তবায়নের ক্ষেত্রে আর কি কি ভূমিকা রাখতে পারে বা আমাদের আর কি করণীয় আছে, আমরা আর কি ধরনের কাজ করলে তামাক নিয়ন্ত্রণটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক সহ আমাদের আলোচক বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন, ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে। আসলে চমৎকার ভাবে একটা প্রশ্ন আপনি ছুড়ছেন, সেটা আমি আসলে ওই রকম একটা চিন্তা করছিলাম যে এটা কিভাবে আরো প্রশাসনকে সহযোগিতা করা যায়। আমার মনে হয় এই জায়গাটা কাজ করতে হলে সর্বোপরি আমাদের সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে বাটার যে সদস্য, বাংলাদেশ তামাক বিরোধী জোটে যারা ভলেন্টিয়ারি ভাবে যারা কাজ করছে, যাদের কোনো ফান্ড নেই, যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতন যারা কাজ করছে, সেই মানুষগুলোকে যদি আপনার একটু কাছে টেনে নেন, কিভাবে সেটা, যদি আমরা 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস আগামী এই সম্প্রতি আসবে, আমরা যদি এরকম দিবসগুলো উল্লেখ করি, যদি কিছু মানুষকে সম্মান বা স্বীকৃতি দিতে পারি, তাহলে এই মানুষগুলো তামাক নিয়ন্ত্রণে ভলেন্টিয়ারি সাপোর্ট হিসেবে আরো কাজ করবে। তখন কিন্তু প্রশাসনকে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে, সরি, উপজেলা পর্যায়ে যে আমাদের যে বহু বন্ধু সংগঠন আছে, তারা কিন্তু কাজ করার আগ্রহ তৈরি করবে। তো সেই জায়গাটা কিন্তু তখন প্রশাসনের অর্থ লাগতেছে না, সামান্য একটা ক্রেস্ট, একটা সম্মাননা যদি দেয়া যায়, তাদেরকে যদি বলা হয় তুমি একটা ভালো কাজ করছো, তোমাকে একটা স্বীকৃতি দিলাম, তাহলে কিন্তু এই কাজের জন্য কিন্তু আমরা অনেক সৈনিক পাবো। তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে সেই বাস্তবায়নের জায়গাটা কিন্তু আমরা এক ঝাঁক যদি এরকম সৈনিক পেয়ে যাই, তাহলে আমার কাজটা অনেক চমৎকার ভাবে এগিয়ে যায়। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, বিশেষ করে আমার জেলা প্রশাসন বিশ্বাস করে যে আসলে আইন দিয়ে কখনো আসলে এটা নিয়ন্ত্রণ করা যায় না যদি আমরা সচেতন না হই। ভয় দেখালে ওইটা আসলে ক্ষণিকের জন্য একটা রেজাল্ট পাওয়া যায়। যদি একটা মানুষকে আমরা এটা চিরতরে নির্মূল করতে চাই, তার বিবেককে আগে জাগ্রত করতে হলে আইনটা আগে তাকে ভিতরে ঢোকাতে হবে। আমার মনে হয় এই জায়গাটা কাজ করতে পারলে আহ আগামী দিনগুলো, আমার মনে হয় এইটা নিয়ে আর আইন প্রণয়ন করার এত বেশি জটিলতা তৈরি করতে হবে না। তো এতক্ষণ আমার কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সুযোগ দেওয়ার জন্য। আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো এরকম, আজকে বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং এইড ফাউন্ডেশনের মাধ্যমে
আমি কিন্তু জেলা বা উপজেলা বিভিন্ন জায়গায় একটা প্ল্যাটফর্মে একটা মানুষের জায়গায় স্বীকৃতি পেয়েছি, সেটা কি জন্য? তামাক নিয়ন্ত্রণ কাজ করার জন্য। আমি জেলা টাস্কফোর্স কমিটির সদস্য। আজকে আমাকে সেই স্বীকৃতি বাংলাদেশ তামাক বিরোধী জোট দিয়েছিল বলেই আমি সেই জায়গাটায় কিন্তু কাজ করতে পারছি। এইরকম কাজের স্বীকৃতি আমার তৃণমূল পর্যায়ে যেসব বন্ধু সংগঠন আছে তাদেরকে যদি এরকম সুযোগ দেওয়া হয়, তারা সম্মানের সাথে আমার মনে হয় সুন্দরভাবে চমৎকার ভাবে কাজ করে। আমার খুলনা ডিভিশনে এরকম বহু সৈনিক আছে আমার আমার জানাশোনার ভিতরে, তারা অনেক চমৎকার ভাবে কাজ করছে নিরলস ভাবে, তারা কোনো সম্মানের জন্য না, তারা নিজের গাঁটির খেয়ে কাজ করে যাচ্ছে। আমি আশা করি এই জায়গাগুলো ডাব্লিউবিবি ট্রাস্ট বা বাংলাদেশ তামাক বিরোধী জোট যদি একটু এগিয়ে আসে তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য, আমার মনে হয় এই কার্যক্রমগুলো আরো বেগবান হবে। আমি সেই প্রত্যাশা এবং আলোচক সহ সার্বিক বিষয়গুলো সাফল্যমণ্ডিত হোক সেই এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। এতক্ষণ আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সুশান্ত দাকে আবারও ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত হয়েছেন, আমাদের লাইভ যারা দেখছেন, তাদের কমেন্টস গুলো আমরা একটু পড়বো, তারা যেহেতু আমাদেরকে অনেকক্ষণ ধরে শুনছেন। আহ প্রথমত দীনেশ ত্রিপুরা, উনি লিখেছেন সিলেক্ট এক্সিলেন্ট ডিসকাশন, গুড টপিক। আমাদের সৈয়দা অনন্যা রহমান, তিনি লিখেছেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে আপনাদের কাজ অন্যদের দৃষ্টান্ত হতে পারে। প্রশাসন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সক্রিয় সদস্য সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ। আমাদের নাজমুন নাহার নিপা লিখেছেন সময় উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা। ইউসুফ আলী, উনি আমাদেরকে আমাদের আলোচক বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সানজিদা আক্তার, তিনি লিখেছেন গণ পরিবহনের স্টাফরা এখনো পরিবহনের ভিতরেই ধূমপান করে, যেই কথাটি আমাদের হাসিবুল ভাই উল্লেখ করেছেন, যে যে বিষয়গুলোতে মোবাইল কোড করাটা জরুরি। আহ এটা এই বিষয়তে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং তাদেরকে অন দি স্পট জরিমানার আওতায় আনা জরুরি। এই বিষয়ে কর্তৃপক্ষকে তৎপর হতে হবে। আমাদের সাজ্জাদুর রহমান, তিনি লিখেছেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা উপজেলা কমিটিকে সক্রিয়করণ জরুরি বলে মনে করছি। আব্দুল কামাল আজাদ, তিনি লিখেছেন উপজেলা ও জেলা টাস্কফোর্স কমিটির নিয়মিত সভা করা প্রয়োজন। ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং যাদের মূল্যবান মতামত গুলো আমাদেরকে দিয়েছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা আসলে মনে করি যে আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনার মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা পেয়ে গেছি। এর পরবর্তীতে আমি আরো 2 মিনিট আমি শুনতে চাই কাজী হাসিবুল হক ভাইয়ের কাছে, যে আসলে আপনি কি মনে করেন যে আমাদের আর কি ভূমিকা নেওয়া যেতে পারে বা প্রশাসনের আর কি ভূমিকা হতে পারে আইন বাস্তবায়নের ক্ষেত্রে। ধন্যবাদ জানাচ্ছি। আহ, আমি আমার প্রথম আলোচনায় বলেছি যে তামাক নিয়ন্ত্রণ আসলে একটি সম্মিলিত কার্যক্রম। সুতরাং আমার মনে হয় যে আপনারা অনেকেই জানেন যে জাতীয়ভাবে একটি রোড ম্যাপ করা হয়েছিল, যেটা অনেক দিন যাবত পড়ে আছে। সুতরাং আহ, এই রোড ম্যাপটা অবিলম্বে কার্যকর করা, যার মাধ্যমে একটি ন্যাশনাল প্ল্যান আমরা পাবো এবং তার উপরে বেস করে জাতীয় বলেন কিংবা জেলা উপজেলা বলেন, সমস্ত সামগ্রিক কার্যক্রমগুলোই বেগবান করা সম্ভব। সুতরাং এই জাতীয় রোড ম্যাপটা খুব দ্রুতভাবে আহ, কার্যকর করা, পাশ করা, পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য একটা প্রস্তাবনা চলছে অনেকদিন যাবত। তামাক নিয়ন্ত্রণ আইন লাস্ট 2013 সালে সংশোধনী করা হয়েছিল, প্রায় 10 বছর হয়ে আসছে। সুতরাং এই 10 বছর পরে অনেক কিছু গ্যাপ রয়েছে, যে গ্যাপগুলোকে দিয়েই মূলত তামাক কোম্পানিগুলো তাদের প্রচার প্রচারণা গুলো চালাচ্ছে। সুতরাং এই গ্যাপগুলো বন্ধ করার জন্য তামাক নিয়ন্ত্রণ আইন অনতিবিলম্বে আর কি সংশোধন করা প্রয়োজন। এবং পাশাপাশি আমাদের জাতীয়, স্থানীয় কিংবা জেলা, যেটা বলেন, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে কিছু কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কিছু কমিটমেন্ট জরুরি জাতীয়ভাবে, এবং আমাদের জেলা উপজেলা টাস্কফোর্স কমিটিটা, যেটা প্রতি 3 মাস অন্তর অন্তর আহ, একটা মিটিং করার নিয়ম আছে আইন অনুযায়ী, আহ, এই মিটিংটা আসলে সচরাচর ওইভাবে দেখা যায় না, কিংবা কোথাও 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 হয় নিয়মিত, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা দেখি আসলে এই মিটিংটা কার্যকর ওইভাবে নেই।
সুতরাং এই মিটিংটা বাধ্যতামূলকভাবে কার্যকর করা প্রয়োজন, কারণ যখনই আপনি 3 মাস অন্তর অন্তর বসবেন, এই মিটিংটার ফলো আপ হবে, কিছু ডিসিশন আসবে এবং সেই ডিসিশনের উপর বেস করে নতুন করে কিছু কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। তাহলে আসলে কাজগুলো একটা আহ, বেগবান সমন্বয়ের মধ্যে থাকবে। সুতরাং এই মিটিংটা কার্যকর করে কাজগুলো বেগবান করা। আর সর্বশেষ যে বিষয়টা আমাদের পূর্বের আলোচনায় আসছে, সেটা হচ্ছে একাধিকবার মোবাইল কোড হচ্ছে, ভায়োলেশনও একাধিকবার হচ্ছে। সুতরাং এই মোবাইল কোড এবং ভায়োলেশন, এই গতানুগতিক পদ্ধতির পাশাপাশি আমার মনে হয় যে এই শাস্তিটা কার্যকর করা উচিত। জরিমানার জায়গায় যদি কোনো দোকানদার একাধিকবার একই আইনে জরিমানা কিংবা পানিশমেন্টের মধ্যে আসে, তাকে জরিমানার পাশাপাশি শাস্তি অন্তত 1 দিন 2 দিন হলেও যদি শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ওই দোকানদার সেকেন্ড বাই আর দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার আর এই ধরনের কাজগুলো করবে না। কারণ আহ, শাস্তি, জরিমানার টাকাটা টোটালি কোম্পানি দিয়ে দেয়। যদি শাস্তি তাকে দেওয়া হয়, শাস্তিটা আসলে কোম্পানি নিজে বহন করবে না, এটা যে ব্যক্তি অপরাধ করছে তাকেই বহন করতে হবে। সুতরাং সেক্ষেত্রে শাস্তির জায়গাটা নিশ্চিত করা, অল্প দিন হলেও এই শাস্তির জায়গাটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মনিটরিং এর বিষয়টা একাধিকবার আসছে। আমি একটু আশ্বস্ত করতে চাই যে আমাদের খুলনা বিভাগে, আহ, বিভাগীয় শহরগুলোতে সহ প্রতিটা বিভাগের সদর পৌরসভাগুলোতে একটি সার্ভে করা হয়েছিল, যেটা পরপর 2বার করা হয়েছে। থার্ড টাইমও করা হয়েছে কিছু কিছু জায়গায়, যেখানে আমরা দেখিয়েছি যে উক্ত জেলায় কিংবা উক্ত উপজেলায় কি ধরনের এবং কতগুলো ভায়োলেশন হচ্ছে এবং কারা কারা করছে। সুতরাং এই মনিটরিং এর বিষয়টা হয়তো বা আমরা শুরু করেছি স্থানীয় সংগঠন হিসাবে কিংবা বেসরকারি অর্গানাইজেশন হিসাবে, কিন্তু আদৌ এই মনিটরিংটা আমার মনে হয় যদি জেলা প্রশাসন দ্বারা নিয়মিত 3 মাস অন্তর কিংবা 6 মাস অন্তর অন্তর করা যায়, আহ, তাহলে এটা খুব ইফেক্টিভ ভাবে কাজ করবে। কারণ আপনারা জানেন যে তামাক নিয়ন্ত্রণ আইনে একাধিকবার পানিশমেন্টের ক্ষেত্রে দ্বিগুণ কিংবা 3 গুণ জরিমানা আহ, বিষয় রয়েছে। তো এই জরিমানা আসলে কাকে করা হচ্ছে কিংবা সে আদৌ আগে পূর্বে সে পানিশমেন্ট হয়েছে কিনা, এইটার কোনো রেকর্ড কিন্তু আসলে জনপ্রশাসনের কারো কাছে থাকে না। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় গ্যাপ, যে টাস্কফোর্স কমিটি প্রপোজাল দিয়ে হয়তো বা এনটিসিসি থেকে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের কোনো কিছু ইনোভেটিভ কিছু করতে পারে কিনা, যার মাধ্যমে যারা পূর্ব অফেন্স করেছে তাদের রেকর্ডটা থাকবে এবং পরবর্তীতে তারা পানিশেবল হলে তাদেরকে একাধিকবার জরিমানার পাশাপাশি শাস্তির দিকে ধাবিত হতে পারবে। এটা মনে হয় একটা ইফেক্টিভ টুলস হতে পারে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে। আর পাশাপাশি আমাদের আহ, যেই এনটিসিসি আছে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, সেখান থেকে নিয়মিত কিছু আহ প্রণোদনা, যেটা হয় ছোট একটা চিঠি হলেও, যারা নিয়মিত মোবাইল কোড করছেন তাদেরকে মাঝে মধ্যে একটি অভিনন্দন পত্র দিয়ে কিংবা আমাদের বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা মোবাইল কোড গুলো করছেন তাদেরকে অভিনন্দন পত্র দিয়ে একটু উৎসাহিত করা, যার ফলে তারা পরবর্তী মোবাইল কোড গুলো আরো যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে সেদিকে আহ জোরে সোরে ব্যবস্থা নিতে পারবে। সুতরাং এই ধরনের কাজগুলো মনে হয় যদি করা যায়, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরো ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ কাজী হাসিবুল ভাইকে। আপনি আসলে সুন্দরভাবে আপনার বক্তব্য তুলে ধরেছেন যে আরো কিভাবে আমরা কাজ করলে বা ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেলের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি, যে তারা কিভাবে আরো এই কার্যক্রমগুলোকে বাস্তবায়িত করতে, মোবাইল ফোনগুলো বাস্তবায়িত করতে এবং মনিটরিং এর ক্ষেত্রে কিভাবে প্রশাসনকে আরো উদ্বুদ্ধ করা যেতে পারে, তাদেরকে অভিনন্দনের মাধ্যমে, তাদেরকে চিঠি প্রদানের মাধ্যমে কিভাবে আরো উদ্বুদ্ধ করা যেতে পারে, এই বিষয়টি আপনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। আসলে আমাদেরও, আমরা যারা উপস্থিত আছে, আমরা মনে হয় যে আসলে সকলের সম্মিলিত একটা উদ্যোগ প্রয়োজন। সকলের সম্মিলিত ভাবে উদ্যোগের ফলে কিন্তু আসলে আইন বাস্তবায়নটা আসলে বেগবান হবে। এই পর্যায়ে আমি শাহিনুর ভাইয়ের কাছে আর 1 মিনিট শুনতে চাই যে ভাই, আপনার এলাকায় যেভাবে আপনারা বলছেন যে আইন বাস্তবায়নের যে চিত্রটা আপনি তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে, যে খুব এগিয়ে আছে বা তারা খুব সচেতন এই বিষয়ে, অন্যান্য জেলার ক্ষেত্রে বা অন্যান্য টাস্ক ফোর্স কমিটিগুলোর ক্ষেত্রে বা অন্যান্য সংগঠনগুলোকে আপনি আহ, যদি কিছু সাজেশন দিতে চান যে এই ধরনের কাজগুলো করা যেতে পারে আপনার এলাকায় যেরকম মনিটরিং হচ্ছে বা
যেরকম কাজগুলো করা হচ্ছে অন্য জেলার ক্ষেত্রে আপনি যদি এই ধরনের কোনো সাজেশন দিতে চান। সেটা প্রথম বিষয়টা হচ্ছে আমাদের যে টাস্ক ফোর্স যে কমিটিটা আছে আর কি, এটা তো মনে করেন আমরা তো আইন বাস্তবায়ন করতে পারি না, তাদের মাধ্যমেই আমাদের বাস্তবায়ন করা লাগে আর কি। সেই হিসাবে টাস্ক ফোর্স যে কমিটি যারা আছেন এখন তো 29 সদস্য বিশিষ্ট, সেই হিসাবে যে 29 জন যে টাস্ক ফোর্স মেম্বার, তাদের কাছে আমরা মানে প্রথমে যে ওয়ান টু ওয়ান মিটিং যে বিষয়টা আর কি, আমাদের মেইন বিষয়টা হচ্ছে মনিটরিং করে আসলে কেমন বিজ্ঞাপন আছে, কোন ধরনের কোথায় কি আছে, এইটা তো প্রথমেই আমাদেরকে আগে সিলেক্ট করা লাগে যে কোথায় কোথায় আছে। এখন এইটা চিহ্নিত করার পরে তাদেরকে বারবার যদি তাদের কাছে ওয়ান টু ওয়ান মিটিং করা হয় যে স্যার এই জায়গায় এই আছে, আপনার দায়িত্ব তো এরকম, তাহলে আপনি যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন একটু তাহলে আমাদের ভালো হয়। আর তামাক বিষয়ে যে তামাকের যে ক্ষতিকর দিকগুলো, যে যতই জানুক, যারা সিগারেট খায় তারাও কিন্তু জানে যে সিগারেট খাইলে ক্ষতি হয়, তারপরেও তারা খায়। কিন্তু বারবার এই বিষয়টা তাদেরকে যে ক্ষতির বিষয়টা, এটা যদি ক্ষতিকর বিষয়টা তাদের সাথে যদি উত্থাপন করা হয় যে এটা খাইলে তো ক্ষতি হয়, আমরা এই বিষয়ে যদি কোনো কিছু করতে পারি, তাদেরকে যদি একটু মানে আমাদের নতুন যে প্রজন্ম আছে তাদেরকে বাঁচাতে গেলে আমাদেরকে এই কাজটা তো করতেই হবে। এইভাবে আর কি বিভিন্ন সিস্টেমে যে টাস্ক ফোর্স যে কমিটি আছে তাদেরকে বারবার বারবার প্রতি মাসেই মনে করেন একবার যদি নিম্নপক্ষে একবার যদি আহ সাক্ষাৎ করতে পারি, ওয়ান টু মিটিং করতে পারি, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে এই বিষয়ে মানে টাস্ক ফোর্স কমিটি যদি অ্যাক্টিভ থাকে সব বিষয়ে, তাহলে মনে হয় সেই জেলায় মানে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম করা খুব সহজ বলে মনে হয়, আমি যেটা বুঝি আর কি। এখন আমি প্র্যাকটিক্যালি ভাবে যেটা দেখতেছি, এটা আপনার যে টাস্ক ফোর্স কমিটি সবাই যদি সক্রিয় থাকে, তাহলে ওই জেলায় কাজ করতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। কারণ আমি প্রথমেই যে সময় টাঙ্গাইলে ছিলাম, টাঙ্গাইলে মনিটরিং এর সময় আমার মানে এই যে আপনার ও তামাক কোম্পানি মানে আপনার বিজ্ঞাপন বিষয়ে মানে যে মনিটরিং করার সময় তারা মানে আমার বিভিন্ন দিক থেকে এসে আটকাইছিল যে কেন আপনি এই মনিটরিং করে এই বিজ্ঞাপন উড়াচ্ছেন, আপনি কোথা থেকে আসছেন কি, এরকম বিভিন্ন ধরনের আর কি একসঙ্গে আর কি 8-10টা মোটর সাইকেল আসে মানে আমাকে চারিপাশে আর কি ঘিরে ফেলছিল। পরে আমি যদি ওই আপনার প্রশাসনের সাথে আগেই যদি যোগাযোগ না রাখতাম বা তাদের সাথে ওইরকম ইয়ে না থাকতো, যোগাযোগ না থাকতো, তাহলে তো ওই জায়গায় হয়তো অন্য কিছু হইতে পারতো। পরে যখন তারা জানিছে যে বা তারা বলতেছে আমার যে ডিসি অফিসে আপনি তাহলে চলেন, যাই ডিসি অফিস থেকে যেহেতু আপনার এই কাজের জন্য পাঠাইছে তাহলে আপনি ডিসি অফিসে চলেন। পরে আমি বলছি যে আপনাদের সঙ্গে যাওয়া লাগবে না, আপনারাই আমার সঙ্গে চলেন ডিসি অফিস, সমস্যা নাই। পরে তারা বুঝছে যে না আসলে তাহলে ডিসি অফিসের সাথে তারা রিলেটেড আছে বা ডিসি অফিসের পক্ষ থেকেই পাঠাইছে, এটা তারা বিশ্বাস করেছে পরে আর কি। আহ, সেই হিসাবে তারা সেই যাবত থেকে মানে সেই প্রথম থেকেই আজও পর্যন্ত কোনো জায়গায় কোনো বাধা আসি নাই। কারণ সেই হিসাবে আমি মনে করি যে মানে প্রশাসন যদি আমাদের পক্ষে থাকে বা ওইরকম ভাবে দেখে যে না আসলে তামাক নিয়ন্ত্রণ করা দরকার, তাদেরকে আমরা যদি ওইরকম মোটিভেট করতে পারি, তাহলে না তারা আমাদের কাজে সহযোগিতা সব দিক থেকে মানে কোথাও কোনো সমস্যা আর হবে বলে মনে হয় না। সেই হিসাবে আমি চাই যে আমাদের যে টাস্ক ফোর্স কমিটি আছে তাদেরকে আগে সবচেয়ে মানে এই বিষয়ে উদ্বুদ্ধ করা দরকার। হ্যাঁ, এটাই মানে আর আর কি আমি সহজভাবে আর কি বুঝি। অন্যান্য যে আছে যেগুলো যা করা দরকার ওগুলো তো করা লাগবেই, কিন্তু এইটা আমি বেশি সহজ মনে করি যে এটা করলে তামাক নিয়ন্ত্রণ করা সহজ হবে আর কি, এটাই আর কি। ধন্যবাদ শাহিনুর ভাই। আসলে আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে যে সকল সুপারিশগুলো বা যে সকল মতামতগুলো এসেছে, তার ভিত্তিতে বলতে পারি যে আমাদের তিনজন যে সম্মানিত আলোচক তাদের কাছ থেকে এসেছে যে আমাদের যে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল, তাদের যে একটা উদ্যোগ গ্রহণ করা, যে আমাদের যে জেলা প্রশাসনগুলো রয়েছে তাদের কিভাবে এই সকল মোবাইল কোর্টের ক্ষেত্রে বা তাদের যে উদ্যোগগুলো রয়েছে সেইগুলো গ্রহণ করার ক্ষেত্রে কিভাবে আরো আহ্বান জানাতে পারে, কিভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারে। এছাড়া মনিটরিং এর ক্ষেত্রে ল ভায়োলেশন হতে পারে বা অন্যান্য যে ধারাবাহিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে অব্যাহত রাখতে
স্থানীয় যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে আরো সম্পৃক্ত করা, সরকার এবং বেসরকারি সংগঠনগুলো যদি সমন্বিতভাবে কাজ করতে পারে তাহলে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু অনেকটা পথ আমরা এগিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী যে 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার ক্ষেত্রে কিন্তু আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো। এছাড়া আমাদের সুশান্ত দা আরো বলেছেন যে স্থানীয় সংগঠনগুলো কিন্তু স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করছে। তাদের সাথে যে পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, যারা স্থানীয় সরকার প্রশাসনভুক্ত, যারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, তারা যেন এই ক্ষেত্রে স্থানীয় সংগঠনগুলোকে সাথে নিয়ে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করতে পারে, তাহলেই আমার আমার মনে হয় যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যয় সেই ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি। আলোচক বৃন্দদের সকলকে ধন্যবাদ। আমাদের সাথে আজকে কারিগরি যে সহায়তা দিয়েছে ডাব্লিউবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার সঞ্জিতা আক্তার আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টকে এমন সুন্দর একটা আয়োজনের আমাদের ব্যবস্থা করে দিয়েছে সেই জন্য। ধন্যবাদ সকলকে।